বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে খুবই সুস্পষ্ট, বিশেষত বা প্রধানত আমাদের আজকের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যেই ভাষণ দিয়েছেন তিনি লাইভে এসে, তো সেই সংক্রান্ত কিছু কথা আসলে তিনি লাইভে যে কথাগুলো বলতে চেয়েছেন সেইগুলো আসলে কি এবং সেইগুলো কতটুকু যুক্তিযুক্ত সেইগুলো নিয়ে কথা বলবো এবং কি কি তিনি বলেছেন। অনেকে হয়তো কথাগুলো শুনেননি। আসলে তিনি কি কি বলেছেন, কি কি বলতে চেয়েছেন, তার বাস্তবতা কতটুকু, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কিছু কথা বলবো। তিনি প্রথমেই সালাম এবং আদাব এটা দিয়ে শুরু করেছেন। যারা কিছুটা শুনেছেন, সবটা হয়তো শুনেনি, সে ধৈর্য হয়তো বা অনেকের হয়নি। এজন্য আমি খুব সংক্ষিপ্তভাবে তিনার যে পয়েন্টগুলো সেইগুলো নিয়ে কিছু আলোচনা করব এবং পর্যালোচনা করব। সালাম এবং আদাবের মাধ্যমে তিনি শুরু করেছেন। এরপর তিনি দেশকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন, দেশের এগিয়ে যাওয়া নিয়ে এবং দেশকে পিছিয়ে পড়া এবং পুলিশ সংক্রান্ত কিছু কথা বলছেন। মানে বর্তমান যে প্রেক্ষাপট বা বর্তমান যে অবস্থা সেটার অবনতি তিনি বলতে চেয়েছেন এবং বোঝাতে চেয়েছেন বর্তমান দেশের অবনতি। আসলে এই এই যে জায়গাটা পুলিশের একটু অবনতি, সেই কথাটা বলাই যায়, কারণ বিভিন্ন জায়গা থেকে পুলিশের হাত থেকে বিভিন্ন আসামিকে চিন্তাই করে নিয়ে নিচ্ছে। এটা আসলে পুলিশের একটা ব্যর্থতা এখন বলা চলে এবং পুলিশের দুর্বলতা। সেটার কারণ কি, সেটার কারণ নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। সেটার একটু কারণ এটা যে আমাদের যে রাজনৈতিক যে দলগুলো আছে সেই দলগুলোর অনেকটা প্রভাব, সেই প্রভাবের কারণে সেটা বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা আসলে কাম্য না। এই জায়গাটাই যদি বলি আমি একমত, কিন্তু তিনি আসলে এটা বুঝাইতে চেয়েছেন বিষয়টা এরকম না। তিনি বলতে চেয়েছেন বা বুঝাতে চেয়েছেন সেটা হলো যে পুলিশের উপর জুলুম অত্যাচার চলছে, অনেকটা এরকম। এরপর তিনি আন্দোলন সংক্রান্ত কিছু কথা বলতে গিয়ে তিনি বলছেন, যেটা শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে শুরু হয়, সেটার পরবর্তী যে রূপ যেটা নিয়েছে, পরবর্তী যে আন্দোলনের রূপ নিয়েছে সেটা আসলে কোটা আন্দোলন ছিল না, সেটা একটা ছিল পরিকল্পনা ডক্টর ইউনূসের প্রতি তিনি সেটা ছুড়ে দিয়েছেন। এরপর তিনি বেশ অনেকক্ষণ তিনি তেনার বক্তব্য করেছেন। পরে বলেছেন যে আমি দেশে যে আসছিলাম, আমি সবগুলো কথা যদি খেয়াল করে শুনেন, সবগুলো সারসংক্ষেপ বুঝে আসবে আপনার, শুনতে হবে। আমি দেশে যে আসছিলাম, বঙ্গবন্ধুর এই দেশকে আমি গড়তে আসছিলাম। অর্থাৎ তিনি যেই দেশে আসছেন, তিনার যেই দেশে আসাটা, সেই আশাটা ছিল আসলে তিনার কোনো কিছু নেই, বাবা নেই, মা নেই, তবুও তিনি কেন দেশে আসলেন? আসার একটাই কারণ ছিল, সেটা হলো এই দেশকে গড়া। এই দেশকে গড়া বলতে তিনার এই বাবার রেখে যাওয়ার যে দেশ, এই দেশটাকে তিনি গড়তে চেয়েছেন। এই দেশটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে, সামনে এগিয়ে দিতে চেয়েছেন। এই জন্য তিনি দেশে আসছিলেন, তার সব কিছু হারানো সত্ত্বেও। দেশ গড়বার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর যে চিন্তাধারা, বঙ্গবন্ধু এই দেশকে যেভাবে এগিয়ে দিতে চেয়েছেন, সেই এগিয়ে যাওয়াটাকে আরও অগ্রসর করে দিতে তিনি দেশের মধ্যে আসছিলেন, এটা তিনি বলছেন। এরপর শিক্ষা নিয়ে কথা বললেন। শিক্ষার বৃত্তি, শিক্ষার জন্য বৃত্তি তিনি দিয়েছেন। মাদের নামে একটা একটা অ্যাকাউন্ট করে সেই মায়েদের নামে টাকা পাঠিয়েছেন তাদের সন্তানদেরকে লেখাপড়া করবার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে জায়গাটা তিনি দেশে আসছিলেন আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে, সেটা তিনি বলেছেন। তিনি তিনার জায়গা থেকে কথাগুলোর সাথে সাথে যদি আমাদের যে বিশ্লেষণটা সেটা করে নিই, তাহলে বিষয়টা এমন, তিনি আসলে কেন আসছিলেন? তিনি কি আসলে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করবার জন্য আসছিলেন, নাকি আসলে আওয়ামী লীগকে ডাউন করে দিতে আসছিলেন? সেটা কিন্তু তার পালিয়ে যাওয়াটা প্রমাণ করে, বা তার পালিয়ে যাওয়াটাকে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা এভাবেই ব্যাখ্যা করেছেন যে এই পালিয়ে যাওয়াটা তিনি এখানে সুস্পষ্ট করেছেন যে তিনি আসলে রাজনীতি করতে আসেননি,
আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সাথে যুক্ত তারা কিন্তু তার বাবাকে হত্যা করেছে। আর তারা যেহেতু হত্যা করেছে তাদেরকে তিনি এই পথটা বা যদি আর্থিক সংজ্ঞায় যদি সংজ্ঞায়িত করা হয় তাহলে ভিক্ষার যেই তলি সেই তলি বা ভিক্ষার যে প্লেট সেই প্লেটটা তিনি হাতে ধরিয়ে তারপর তিনি দেশ ত্যাগ করেছেন, অথবা তাদেরকে তিনি এতিম করে দেশ ত্যাগ করেছেন, এরকম ব্যাখ্যা এটাকে করা যায়। এরপর হলো শিক্ষাবৃত্তি তিনি দিয়েছেন, এটা ঠিক, কিন্তু এই টাকা দিয়ে আসলে মানুষ বই ক্রয় করবে, বই কিনবে, খাতা কিনবে, কলম কিনবে, কিন্তু যে শিক্ষার যে মূল, সেই মূলটাই তো তিনি উপড়িয়ে ফেলেছেন, তিনি উপড়িয়ে ফেললেন। তাহলে এই শিক্ষাবৃত্তি দিয়েছেন এই কথা ঠিক, এই কথা আসলে অবাস্তব না, কিন্তু এই বৃত্তি দিয়ে মানুষ করবে এটা কি? পরীক্ষা উঠিয়ে দেওয়া, এরপর এমন শিক্ষা নিয়ে কথা বললে আরও অনেক কিছু বলা যায়। মানুষের যে ইতিহাস, মানুষ কোথায় শিক্ষা, এমন একটা শিক্ষা কমিশন গঠন যারা বানরের শিক্ষা সহ এরকমভাবে শিক্ষার সংক্রান্ত অনেক অনেক অভিযোগ আছে। তো এই শিক্ষার জন্য কি আপনি বৃত্তি দিয়েছেন, সেই বৃত্তির কি প্রয়োজন ছিল? শিক্ষার জন্য বৃত্তি দিয়েছেন, শিক্ষার উন্নতির জন্য, কিন্তু সেই শিক্ষাটাই তো ধ্বংস করে দিলেন, এরপর তিনি বলতে গিয়ে বলছেন যে এরকমভাবে উভয়লিঙ্গ যারা আছে, হিজড়া, ভূমিহীন যারা আছে তাদেরকে ভূমি দেওয়ার চেষ্টা করেছেন, তিনি তাদেরকে ভূমি দিয়েছেন। অন্নহীন যারা তাদের অন্নের ব্যবস্থা সহ, এরকমভাবে বস্ত্রহীন যারা তাদেরকে বস্ত্র দিয়েছেন, এরকম বিভিন্ন সহযোগিতা, এবং দেশের মধ্যে যারা অবহেলিত তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন, তাদের কে যা দিয়েছেন সেই অবদানগুলোর কথা তিনি তেনার বক্তৃতার মধ্যে বলেছেন। তো একেবারে তিনি সহযোগিতা করেননি সেটা আসলে আমি বলছি না, কিন্তু দিয়েছেন, কিন্তু সেই দেওয়াটা আসলে কতটুকু, সেই দেওয়াটার দ্বারা জনগণের যেই ফায়দা বা উপকার হয়েছে, সেই উপকারটাকে আসলে যদি ব্যাখ্যা করা হয় তাহলে কি পরিমাণ লুট দেশের মধ্যে হয়েছে, কি পরিমাণ নির্যাতন দেশের মধ্যে হয়েছে, কি পরিমাণ টাকা পাচার হয়েছে, সেই টাকাগুলো যদি দেশে থেকে যেত তাহলে কিন্তু এই যে সহযোগিতাটা সেটা কিন্তু করবার প্রয়োজন ছিল না। সেই ক্ষেত্রে যদি আমরা একটা ঘটনা আমরা অনেকেই জানি, একটা বাচ্চার একটা ঘটনা হচ্ছে যে একটা রুটি, সেটা বললে হয়তো সময় চলে যাবে, যে একটা রুটির দাম হঠাৎ করে একদিন 5 টাকা যখন বেড়ে যায়, তখন বাচ্চার কাছে অভিযোগ করছিল যারা ভোক্তা বা যারা ক্রেতা, যারা প্রতিদিন নাস্তা করে, তখন সেই বাচ্চা সেই দোকানদারকে বলছিল সেই রুটির দাম আরও বৃদ্ধি করে দেন, 20 টাকায় নিয়ে 5 টাকা থেকে 10 টাকায় না নিয়ে 20 টাকায় নিয়ে নেন। পরে 20 টাকা যখন ঘোষণা করা হলো তখন তো আন্দোলন, তখন রাষ্ট্রপ্রধান বললেন যে ঠিক আছে, তোমাদের আন্দোলন তোমরা থামাও, আমি সেটা দেখছি। সেটা কিভাবে তিনি দেখলেন, সেই রুটির দাম তিনি 15 টাকা করে দিলেন, জনগণও খুশি, দোকানদারও খুশি, যে রাষ্ট্রের যে প্রধান সেও খুশি। তো এই ধরনের সহযোগিতা করেছেন এই ধরনের সহযোগিতা। পরে 15 টাকা দিয়ে 5 টাকা রুটি 15 টাকা দিয়ে ক্রয় করে ক্রেতারাও খুশি, বিক্রেতা যিনি আছেন তিনিও খুশি, রাজাও খুশি, রাজা সেখান থেকে আরও কিছু টাকা নেয়। তো এই ধরনের ভূমিহীনদেরকে, এরপর অভাবীদেরকে বিভিন্নভাবে যারা অভাবগ্রস্ত তাদের সহযোগিতা হয়েছে। এরপর মেয়েদের নিয়ে একটা কথা বলছেন, বা মেয়ে ছেলে উভয়কে নিয়ে ক্রীড়া সংক্রান্ত খেলাধুলা, যে ক্রীড়ার ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধুর এরপর তার মায়ের নামে, যে ক্রীড়া প্রতিযোগিতা মেয়েদের জন্য, ছেলেদের জন্য। এখন মেয়েরা এতটা পিছিয়ে কেন, সেই কথা বলতে গিয়ে তিনি সুন্দর একটা কথা বলেছেন যে মহিলা তো থাকবে এগিয়ে। সেখানে তিনি ইসলামের একটা উপমা টেনেছেন। সেই উপমাটা কি? সেই উপমাটা হলো যে ইসলামে আসলে নারীর অবদান কতটুকু। সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন তিনি ছিলেন একজন নারী, সুতরাং নারীর অবদান অনেক বেশি। তো আমাদের নারীরা কেন পিছিয়ে থাকবে? তো সেই কথাটা তিনি বলেছেন। আসলে এখানে সেই কথাটা যে তিনি বলেছেন নারীরা আসলে আসলে এগিয়ে ছিল, এই কথাটা ঠিক, কিন্তু কিসের উপমার সাথে আপনি কিসের উপমা দিলেন, কি বুঝাতে গিয়ে আপনি কি বুঝালেন? কোথায় হালাল, কোথায় হারাম, কোথায় রাত, কোথায় দিন, সেই উপমাটা সেখানে উপস্থাপন করা, সেটা একদম নিতান্তই মূর্খতার পরিচয় আপনি দিয়েছেন। আপনি আসলে মূর্খ বটে, সেটা আর বলতে চাচ্ছি না, মূর্খ বটে, তা মূর্খ তো মূর্খের আচরণ করবেই।
এটাই স্বাভাবিক। এরপরে তিনি সেখানে বলেছেন যে তাহলে তারা কেন পিছিয়ে থাকবে, তারা কেন এখন খেলাধুলা করবে না, কোথায় মহিলাদের খেলাধুলা করা আর কোথায় ইসলাম গ্রহণ, সেটা তো আসলে অনেক দূরের একটা বিষয়। এরপরে তিনি তিনার আলোচনা করতে গিয়ে আরও যে বিষয়গুলো বলেছেন, আমি সবগুলো বলবো না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো বলবো। পরে যে বিষয়টা তিনি বলেছেন সেখানে দলমত নির্বিশেষে তিনি যোগ্যতাকে প্রাধান্য দিয়েছেন, এই একটা কথা তিনি বলেছেন। তো সেই কথাটার যেই ব্যাখ্যা বা সেই কথাটার যে বাস্তবতা, সেই বাস্তবতা আসলে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ যোগ্য ব্যক্তিকে তিনি আসলে বিভিন্ন জায়গায় এগিয়ে দিয়েছেন, সেটা আমার মনে হয় বিশ্লেষণযোগ্য না। শুধু দল দেখে দেখে এবং তিনার বিরুদ্ধে বা আওয়ামী ছাড়া যে দলগুলো ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হওয়ার কারণে যোগ্য ছেলেগুলোকে এরকমভাবে তাদের যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং চাকরিতে নেওয়াই হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানেও কোটার একটা ব্যবস্থা করে রেখেছে। কোথায় বিষয়টা এরকম যে মেডিকেলেও নাকি ছিল, কোথায় বিষয়টা এরকম যে যোগ্যতার বলে মানুষ ডাক্তার হবে, ভালো চিকিৎসা করবে, এখন নির্বুদ্ধরাও সেখানে পড়তে পারলো। বিষয়টা আসলে কেমন হয়ে গেল? অথচ তিনি সুস্পষ্ট ভাষায় সুস্পষ্টভাবে বলছেন যে দল মত নির্বিশেষে তিনি যোগ্যতাকে তিনি প্রাধান্য দিয়েছেন, সেই কথাটা তিনি সেখানে বলেছেন। এরপরের যে কথাটা তিনি বলেছেন সে কথাটা হলো যে বই, ঔষধ, এরপরে আরও কত কি দিলাম, এখন সেইগুলো কোথায়? আসলে এখন সেইগুলো কোথায়? সেইগুলোর হয়তোবা একটু অবনতি হয়েছে, একেবারে হয়নি সেটা আমি বলবো না বা বলছি না, হয়েছে বলা যায়। কিন্তু সেখানে একটা বিষয় আছে, সেটা হলো যে জায়গায় জায়গায় আপনার লুক সেট আপ সহ এই সব বড় একটা পরিবর্তন, বড় একটা ধাক্কা খেয়েছে, সেখানে একটু পিছিয়ে থাকতে পারে। কিন্তু ঔষধের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রটা সেটা কিছুটা সঠিক বলা যায়, কিন্তু ঔষধের যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা আসলে সেই ক্ষেত্রটা এখন ব্যাখ্যা করা বা বলাটা মুশকিল। কারণ হলো যে ওষুধের কারণে মানুষ এখন মরছে, সেটা আমার চোখের সামনে আসেনি। দ্বিতীয় হলো যে আপনার সময় কতটুকু ওষুধ দিয়েছেন বা কতটুকু ভালো ওষুধ দিতে পেরেছেন, সেটাও আমি খুব ভালোভাবে বোধগম্য নয়। কারণ হলো বিভিন্ন জায়গায় আপনার যে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা ছিল, তাদের যেই অপরাধ, তাদের ব্যাপারে যেই অভিযোগ, সেই অভিযোগগুলো যে পরিমাণ, সেই পরিমাণটাও বলে হয়তো বা শেষ করা যাবে না। এরপরে তিনি যে বিষয়টা বলেছেন, সেই বিষয়টা হলো যে খুব গুরুত্বপূর্ণ বা এবং অহাস্যকর বলা চলে, যে আমার অপরাধটা কী ছিল। সেটা আসলে অপরাধ কী ছিল আপনাদের কাছে আসলে জানতে চেয়েছে, এটা আপনারাই আশা করি বলবেন। আমার এই কথাগুলো এই পর্যন্ত যারা শুনেছেন, যে ওনার আসলে আমাদের হাসু আপার অপরাধটা কী ছিল, সেটা আপনারা সকলেই একটু বলে যাবেন। আমিও আপনাদের মন্তব্যের সাথে একটা বলে রাখি, সেটা হলো যে আপনার অপরাধ উপরে যেগুলো বললাম সবগুলো ছিল, এবং এমন কোনো অপরাধ ছিল না যেটা করেন নেই। এক কথায় যদি বলি, এমন কোনো অপরাধ ছিলেন না, এমন কোনো অপরাধ নেই যে অপরাধটা আপনি করেননি। সুতরাং দেখুন, অপরাধ বলতে যে জিনিসটা আছে, চুরি চামারি সহ হত্যা, গুম, খুন, সঠিক কথা বলবার কারণে তাদেরকে জেলে আবদ্ধ করে রাখা,
জুলুম নির্যাতন সবগুলোই করেছেন A to Z। সুতরাং আপনারাও বলে যাবেন কোন কোন অপরাধ তিনি করেছেন। তিনি জানতে চেয়েছেন জাতির কাছে এবং জাতির কাছে বিচার দিয়েছেন। তো সেই বিচার এবং জানতে চাওয়া যে অপরাধ, সেই অপরাধের লিস্ট তৈরি করতে পারেন। অনেকে লেখালেখিও করছে এটা নিয়ে, অথবা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরপর বলছেন তিনি যে ইউনূসের ব্যাপারে, যে বর্তমান সরকার বা ইউনূস সরকার, সে এখন বর্তমান শেখ হাসিনার যে আসন, সে আসনটা দখল করে বসে আছে। আসলে এই আসনটা তিনি যে দখল করছে, বর্তমান দখল করে আছে। তো আসলে ইউনূসের পিছনে তার যে অবদান, সেই অবদানের কথা তিনি বললেন যে ইউনূসকে আমি 400 কোটি টাকা দিয়ে গ্রামীণ ব্যাংক সহ তার এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়েছি। আর সেই এখন এই দেশকে বাহির থেকে এসে এই দেশকে সে ধ্বংস করে দিচ্ছে। এমনকি গ্রামীণ ফোনের যে ব্যবসা, সেই ব্যবসাটা পিছনে আমার অবদান আছে। সেটাকে আমি তার ব্যবসাটাকেও আমি এরকমভাবে দাঁড় করিয়ে দিয়েছি, আর সে এখন এসে এই দেশকে ধ্বংস করে দিচ্ছে। তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন সহ সেই সহযোগিতা আমি করেছি, আর সেই অর্থকে সে বাইরে প্রচার। এটা নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না। পরের কিছু অংশ আছে, সেই বিষয়গুলো হলো যে 15 আগস্ট এটা বেঁচে যাওয়া। 15 আগস্ট যে শেখ হাসিনার বেঁচে যাওয়া, সেই বেঁচে যাওয়াটা কি আমার অপরাধ ছিল? সে বলছে আমার 15 আগস্ট যে বেঁচে যাওয়া, সেই বেঁচে যাওয়াটা অপরাধ ছিল। মা বাবা সব আমি হারিয়েছি। এই সব কিছু হারিয়ে আমি সব কিছু হারিয়েও আমি দেশে আসছি। দেশে আসার পর এই জনতার জন্য, দেশের জন্য, বাংলাদেশের জন্য আমি কাজ করেছি। এমনকি আমি আমার যে সন্তানগুলো আছে, সেই সন্তানগুলোর জন্য আসলে আমি কিছুই করি নাই। আমি নিজে একটা ঢাকাতে বাসাও করি নাই, 32 নম্বরে আমি থাকতাম। আর এই 32 নম্বরকে তো আজকে জয় বাংলা করে দেওয়া হয়েছে, সেটা আপনারা জানেন। এই 32 নম্বরকে আজকে পুড়িয়ে দেওয়া হলো এবং ভেঙে ফেলা হচ্ছে। ইতিপূর্বেও এই 32 নম্বরের মধ্যে হামলা করা হয়েছে। তো আমি আমার সন্তানদের জন্য কোনো সম্পদ রেখে যাই নাই। এই সন্তানগুলোকে আমি জ্ঞান শিখিয়েছি এবং সন্তানগুলোকে আমি এক ধরনের সম্পদ বানিয়েছি বলে তিনি মন্তব্য করেছেন। তারা তাদের যোগ্যতার বলে বাঁচবে, তারা যোগ্যতার বলে এরকমভাবে এগিয়ে যাবে। তো অপরাধের আরেকটি কথা বলেছেন তিনি যে আমার বাবার যেই ঘরটা স্মৃতি ছিল একটা, সেই স্মৃতিটাকে এরকমভাবে নষ্ট করে দিয়েছে সর্বশেষ। এরপরের কথাটা তিনি বলেছেন সেটা হলো যে এই যে অপরাধী যারা আছে, যে অপরাধগুলো, এই অপরাধগুলোর বিচার একদিন না একদিন হবেই। অপরাধ যে করে সে হলো অপরাধী, আর অপরাধী কোনোদিন ক্ষমা পাবে না। অপরাধীর বিচার একদিন না একদিন হবে, এক সময় অবশ্যই অবশ্যই হবে। এখন যদি বলি আসলে যে অপরাধের বিচার স্বরূপে আপনার এই দেশান্তর, আপনার এই পালিয়ে যাওয়া, তাহলে সেই কথাটার কি ব্যাখ্যা করবেন আপনি? এটা হলো আশাপার কাছে প্রশ্ন যে এখন বলছেন অপরাধের বিচার হয়, আপনার যে দেশান্তরটা, আপনার যে পালিয়ে যাওয়াটা, সেটা আসলে কেন হয়েছে? সেটাই তো একটা অপরাধের কারণে হয়েছে, স্বৈরাচারী আচরণের কারণে, ওই গুম, হত্যা, এসবের কারণে। মানুষ যখন অধিকার নিয়ে রাস্তায় নেমেছে, তখন তাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছেন। এজন্য তো আপনার এই উত্থান হয়েছে। সেই অপরাধের শাস্তি তো আপনি পেয়েছেন। তাহলে আপনার যেই জুলুম নির্যাতন, এখান থেকে বাঁচার জন্য যে কাজগুলো জনতা করেছে, সেটা তো অপরাধ না। সেটা তো তারা তাদের যে অধিকার, সেই অধিকার বলে, এবং তাদের যেই পাওনা, সেই পাওনা আদায়ের কারণে তারা রাস্তায় নেমেছে, সেটা অপরাধ না। এরপরে একটা অংশ তিনি বলেছেন যে স্বৈরাচার, এরপরে হলো ফেসিবাদ। ফেসিবাদ যে আচরণ, বা স্বৈরাচার ও ফেসিবাদী খারাপ। এরপর এই জিজ্ঞাসা তিনি এই জাতির কাছে করেছেন, স্বৈরাচার আর ফেসিবাদ এটা আসলে কারা, সেটার জবাব 5 আগস্ট আপনি পেয়েছেন। স্বৈরাচার কে বা কারা। আর দ্বিতীয় হলো আজকের এই যে 5 তারিখ আপনি 9টায় লাইভে আসলেন, 9টায় লাইভে আসার সময় তখনও আপনার বাবার যেই
সর্বশেষ যে স্মৃতি, যেই ঘরটা যেখানে আপনার বাবার জামা, আপনার বাবার চশমা, আপনার বাবার মুজিব কোট নামে যেটা পরিচিত, সেইগুলো সহ লুঙ্গি জামা যা আছে সবগুলো ছিল, সেইগুলোকে জয় বাংলা করে দিয়েছে। আহ, সেটাই প্রমাণ করেছে, বা আপনার যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা জবাব ছাত্র জনতা এবং দেশবাসী আপনাকে দিয়ে দিয়েছে। এরপর তিনি বলেছেন বক্তৃতার প্রায় শেষ অংশে যে আমি এখনো বেঁচে আছি, আমার দ্বারা আরও কাজ হবে, আমার দ্বারা আরও কিছু কাজ হবে, আরও কিছু কাজ বাকি আছে, আর সেই কারণে আমি বেঁচে আছি, সেই কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আসলে বাঁচিয়ে রেখেছে আল্লাহ পাক আপনাকে। কিছু কাজ নেবে, সেই কাজ নেবে নাকি আপনার যেই অপরাধ, জানি না ভবিষ্যৎ কী হয়, কারণ বিএনপিরও যেই রূপ বর্তমান, তারা কি রূপ নেয়, তারা কি করে, সেটা তো আসলে বলতে পারছি না। তারা আসলে তো অনেকেই, যদিও আজকে সালাউদ্দিন সাহেব বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার, কিন্তু মির্জা ফখরুল সহ কয়েকজন বলেছেন যে তারাও রাজনীতিতে আসুক। সেই হিসাবে আপনি যদি আসেন তাহলে ক্ষমতায় আবার আসেন কিনা জানি না, আসতেও পারেন। কিন্তু সাধারণ জনতা এবং ছাত্রদের যেই তামান্না, যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে চাহিদা, তাদের যে মানসিকতা, আপনার নামগন্ধ এই বাংলাদেশে থাকবে না। কিন্তু সেটা হলো পরের বিষয়। এখন আমার আরও কাজ বাকি আছে বলে যেই কথাটা তিনি বলেছেন, সেই কথাটা বাকি আছে কোন কারণে বা কিসের জন্য, সেটা কি আপনার যে শাস্তিগুলো, সেই শাস্তিগুলো পাওয়ার জন্য হতে পারে, সেটা সময় বলে দিবে, সময়ের বিবেচনায়। যদি এই যারা আছে যদি দালালি না করে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তারা যদি এই স্বৈরাচারের যে আচরণ সেগুলো যদি ভুলে না যায়, তাহলে সময় সেটা করে দেবে।